শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা গ বিভাগের রচনামূলক প্রশ্ন নিয়ে। রচনামূলক প্রশ্নের এই অংশে তোমরা দৃশ্যপটবিহীন প্রশ্ন পাবে। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 3টি প্রশ্নের সমাধান তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 5 মার্ক পাবে এবং 3টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 15 নম্বর পাবে। তবে একটি বিষয়ে এখানে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এখানে 3টি প্রশ্ন এখন তোমরা দেখতে পেলেও যখন তোমরা বার্ষিক পরীক্ষায় মূল প্রশ্নপত্র পাবে সেখানে কিন্তু 3টি প্রশ্ন থাকবে না, সেখানে থাকবে 5টি প্রশ্ন এবং সেই 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন তুমি বেছে নেওয়ার সুযোগ পাবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই 3টি প্রশ্নের সমাধান আমরা ঠিক কীভাবে লিখব। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা 2024 সাজেশন। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর প্রেক্ষাপটবিহীন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি যে আমাদের মোট 6টি ধাপ রয়েছে। সেই ধাপগুলো কি কি সেগুলো দেখো এখানে আমি উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে সংজ্ঞায়ন, যেটিকে ইংলিশে বলা হয় ডিফাইন। তো আমরা লিখতে পারি সমস্যাটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা ও সংজ্ঞায়িত করা। এক্ষেত্রে একটি উদাহরণ হচ্ছে যে একটি স্কুলে শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতার অভাব একটি সমস্যা হিসেবে চিহ্নিত করা। এবার দেখো দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে আবিষ্কার করা, যেটিকে আমরা ইংলিশে বলতে পারি ডিসকভার। তো এখানে আমি এটিকে ব্যাখ্যা করেছি ঠিক এভাবে যে সমস্যার সম্ভাব্য কারণগুলো ও বিদ্যমান তথ্যগুলো বিশ্লেষণ করা। আমরা একটি উদাহরণ দেব। দেখো আমি লিখেছি কেন শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা কম তা জানার জন্য তাদের পাঠ্যক্রম ও অবকাঠামো বিশ্লেষণ করা। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এরপরে আমরা 3 নম্বর ধাপে যেটি উল্লেখ করব সেটি হচ্ছে স্বপ্ন দেখা, যেটিকে আমরা ইংলিশে বলতে পারি ড্রিম। তো আমরা এখানে লিখতে পারি যে সমস্যার সমাধানের জন্য একটি আদর্শ ও ভবিষ্যৎ চিত্র কল্পনা করা। এরপর হচ্ছে উদাহরণ। তো উদাহরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি একটি উন্নত কম্পিউটার ল্যাব ও দক্ষ শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের উচ্চতর কম্পিউটার জ্ঞান অর্জনের স্বপ্ন দেখা। তো এটি হচ্ছে আমাদের ড্রিম। এরপরে 4 দেখো নকশা করা। তো নকশা করা অংশে আমরা লিখতে পারি ডিজাইন। তো এক্ষেত্রে দেখো রয়েছে কি সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করা এবং বিভিন্ন পদক্ষেপের নকশা করা। তো এটি হচ্ছে আমাদের ডিজাইন অংশ। আমরা উদাহরণে লিখতে পারি যে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কম্পিউটার ক্লাস ও দক্ষ প্রশিক্ষক নিয়োগ এবং কম্পিউটার ব্যবহারের নকশা তৈরি করা। এটি হচ্ছে 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বরে আমরা উল্লেখ করব উন্মুক্ত করা, ডেলিভার। তো এখানে আমি লিখেছি যে পরিকল্পনাটি বাস্তবায়ন করা এবং ফলাফল মূল্যায়ন করা। তো এক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে যে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা ও তাদের দক্ষতা মূল্যায়ন করা। এরপর দেখো 6 বলা হয়েছে সংক্ষেপ করা। তো এটিকে আমরা লিখতে পারি ডিব্রিফ, যেখানে আমি ব্যাখ্যা করেছি ঠিক এভাবে। দেখো পুরো প্রক্রিয়াটি পুনরালোচনা করা ও শেখা বিষয়গুলো সংক্ষেপ করা। এবং দেখো 6 বলা হয়েছে শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতার অগ্রগতি মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য নতুন কৌশল নির্ধারণ করা। তো আমরা ঠিক এভাবে এই উদাহরণগুলো লিখতে পারি। তোমরা দেখতে পেলে যে কিভাবে 6টি ধাপের মধ্য দিয়ে আমরা প্রথম এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এই ধাপগুলো কিন্তু তোমাদের যে জীবন ও জীবিকা বই রয়েছে সেই বইয়ের মধ্যেই তোমরা পাবে। তোমরা চাইলে সেখান থেকে এই ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 2 নম্বর জানতে চাওয়া হয়েছে দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো। তো আমরা লিখতে পারি যে দেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য সাধারণত নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে থার্মোমিটার নির্বাচন। তো তাপমাত্রা পরিমাপ করার জন্য ডিজিটাল থার্মোমিটার বা পারদ থার্মোমিটার ব্যবহার করা যায়। এরপরে দেখো 2 নম্বর আমি লিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তাপমাত্রা পরিমাপ করার আগে থার্মোমিটারটি সঠিকভাবে পরিষ্কার করতে হয় যেন কোনো ব্যাকটেরিয়া বা ময়লা তাতে না থাকে। এরপর 3 নম্বর বলা হয়েছে মুখ বা বগল ব্যবহার করা। দেহের বিভিন্ন অংশ থেকে তাপমাত্রা নেওয়া যায়। মুখের ভেতর থার্মোমিটার রাখতে হয় অথবা বগলের নিচে প্রবেশ করানো হয়। এছাড়া শিশুদের ক্ষেত্রে পায়ুর মাধ্যমেও তাপমাত্রা পরিমাপ করা হয়। দেখো 4 নম্বর যে ধাপ সেখানে আমি উল্লেখ করেছি নির্দিষ্ট সময় অপেক্ষা করা। তো এখানে আমি বিস্তারিত লিখেছি যে তাপমাত্রা পরিমাপ করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত থার্মোমিটারটি স্থির রাখতে হয়, যেমন 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত থার্মোমিটার ধরন অনুসারে আমাদেরকে অপেক্ষা করতে হবে। 5 বলা হয়েছে থার্মোমিটারের পড়া
নির্ণয় অর্থাৎ থার্মোমিটারের যে রিডিং রয়েছে সেটি আমরা করব। দেখো সবসময় সময় শেষে থার্মোমিটারের স্ক্রিন বা পারদ অবস্থান দেখে দেহের তাপমাত্রা রিডিং নির্ণয় করতে হবে। 6 আমি উল্লেখ করেছি রেকর্ড রাখা, তো এখানে লেখা হয়েছে যে তাপমাত্রা পরিমাপের পর ফলাফলটি রেকর্ড করা হয় যাতে দেহের তাপমাত্রা পরিবর্তন বা পর্যবেক্ষণ করা যায়। তো আমরা ঠিক এভাবে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এবার দেখো 3 নম্বর জানতে চাওয়া হয়েছে যে আইওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এই আইওটি কি? আইওটি হচ্ছে মূলত ইন্টারনেট অফ থিংস, এটি আমরা আমাদের মূল বই থেকে জেনেছি। এটিকে আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। তো চলো প্রথমে আমরা আইওটি সম্পর্কে একটু সাধারণ ধারণা নেই। এখানে আমি লিখেছি যে আইওটি ইন্টারনেট অফ থিংস হলো এমন একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন ডিভাইস এবং বস্তু ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং একে অপরের সাথে তথ্য বিনিময় করে। উদাহরণস্বরূপ স্মার্ট হোম প্রযুক্তি আইওটি এর একটি বাস্তব উদাহরণ। প্রথমে আমরা আইওটি সম্পর্কে জানলাম, এবার আমরা স্মার্ট হোম উদাহরণ যেটি দিলাম সেটিকে আমরা আবার ব্যাখ্যা করব। দেখো আমি লিখেছি একজন ব্যক্তির বাড়িতে একটি স্মার্ট হোম থার্মোস্ট্যাট লাগানো আছে যা তার মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তিনি চাইলে বাড়ির বাইরে থাকলেও এই অ্যাপ ব্যবহার করে থার্মোস্ট্যাটের তাপমাত্রা পরিবর্তন করতে পারেন। যখন তিনি বাড়িতে ফেরেন থার্মোস্ট্যাটটি তার আগের নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা সমন্বয় করে। এতে বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় যা তাকে বিদ্যুৎ সাশ্রয় করতে সহায়তা করে। তো আমরা উদাহরণটি ঠিক এভাবে লিখলাম। এবার দেখো আমি আরেকটু লিখেছি থার্মোস্ট্যাটটি মূলত একটি আইওটি ডিভাইস যা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের সাথে সংযুক্ত থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আইওটি প্রযুক্তির মাধ্যমে ডিভাইসগুলোর মধ্যে এমন যোগাযোগ গড়ে ওঠে যা মানুষের জীবনযাত্রাকে সহজতর করে তুলেছে। তো আমরা ঠিক এভাবে 3 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে এখানে 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে ঠিক কীভাবে বুঝিয়ে দিলাম। এখানে যে প্রশ্নগুলো রয়েছে আর আমি যেভাবে তোমাদেরকে সমাধান লিখে দেখিয়েছি, তোমরা যদি ঠিক এইভাবে লিখতে পারো আমি আশা করছি প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা 5 নম্বর পাবে এবং 3টি প্রশ্নের জন্য তোমরা 15 নম্বর পেতে সক্ষম হবে। কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ঘ বিভাগে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।